এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় 20টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। সিরিয়ায় সর্বাত্মক গৃহযুদ্ধের শঙ্কা, কি ঘটবে সিরিয়ানদের ভাগ্যে। এইচটিএস এর সঙ্গে যোগাযোগের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের। ফ্রান্সে অভিবাসী শিবিরে বন্দুক হামলায় নিহত 5। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলাকে পাগলামি বললেন ট্রাম্প। সিরিয়ায় 20টি আইটি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর দেশটির তথ্য প্রযুক্তি খাতের আনুমানিক 20টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো রাতভর সিরিয়ার আইটি স্থাপনায় সিরিজ হামলা চালিয়েছে। বিভিন্ন গোষ্ঠী যেন এসব আইটি স্থাপনা থেকে সুবিধা নিতে না পারে, তাই এসব ধ্বংস করা হয়েছে। রাজধানী দামেস্ক থেকে শুরু করে সুয়েইডা, মাসিয়াফ, লাতাকিয়া এবং তারতাসে বিভিন্ন আইটি স্থাপনা হামলা চালিয়েছে ইসরায়েল। ডেইলি মারিভের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ান আর্মি অবশিষ্ট শক্তি ধ্বংস করতে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে, সিরিয়ান আর্মির সম্পদ গুঁড়িয়ে দিতে ইসরায়েলি বাহিনী অভিযান অব্যাহত আছে। ইসরায়েলি বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, আসাদের পতন যখন ঘনিয়ে আসছিল তখনই সিরিয়ায় হামলা জোরদারের সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ওই কর্মকর্তা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে সিরিয়ার আর্মির কৌশলগত সম্পদ ধ্বংস করা, যেন এসব হিজবুল্লাহ বা অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীর হাতে না যায়। বিদ্রোহী গোষ্ঠীর ঝড়ো আক্রমণের মুখে মাত্র 12 দিনের মাথায় গত 8 ডিসেম্বর আসাদ শাসনের পতন ঘটে। প্রথমবারের মতো ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর সঙ্গে অংশ নিলেন উত্তর কোরিয়ার সেনারা। 2022 সালের 24 ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। দীর্ঘ এই যুদ্ধে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়ে রুশ বাহিনীর। এবার রাশিয়ার সেনাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো মিত্র দেশ উত্তর কোরিয়ার সেনাদের ব্যবহার করা শুরু করেছে রুশ কর্তৃপক্ষ। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন। শনিবার জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চল দখলে রাখতে লড়াইরত ইউক্রেনীয় সেনাদের উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার সেনারা অংশ নিয়েছেন। জেলেনস্কি তার যুদ্ধকালীন নিয়মিত ভাষণে বলেন, ইউক্রেনীয় বাহিনীর উপর হামলায় রুশ বাহিনীর সঙ্গে উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরীয় সেনা অংশ নিয়েছেন বলে প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জেনেছেন তারা। ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, উত্তর কোরীয় সেনারা রুশ বাহিনীর সম্মিলিত ইউনিটের সঙ্গে কাজ করছেন এবং এই মুহূর্তে শুধু তুরস্কের যুদ্ধক্ষেত্রে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমাদের কাছে যে তথ্য আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উত্তর কোরীয় সেনাদের অন্যান্য যুদ্ধক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াইয়ে উত্তর কোরিয়ার সেনারা অংশ নিলেও এ পর্যন্ত ইউক্রেনের ভূখণ্ডে তারা প্রবেশ করেননি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধে উত্তর কোরীয় সেনাদের সক্রিয় অংশগ্রহণ নতুন উত্তেজনা তৈরি করেছে। এই অবস্থায় কিয়েভের প্রতি পশ্চিমা মিত্র দেশগুলোর নতুন করে জোরালো সমর্থন কামনা করে তিনি বলেন, এ নিয়ে আগামী সপ্তাহে তিনি ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করবেন। সিরিয়ায় সর্বাত্মক গৃহযুদ্ধের শঙ্কা, কি ঘটবে সিরিয়ানদের ভাগ্যে। হায়াত তাহরির আল শামের নেতৃত্বে চালানো সামরিক অভিযানের মুখে সিরিয়ার আসাদ পরিবারের কয়েক দশকের নৃশংস শাসনের অবসানের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। এইচটিএস নেতা আবু মোহাম্মদ আল জোলানি সিরিয়াকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে তিনি এই লক্ষ্য অর্জন করতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত না। সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত গেয়ার পেডারসন সিরিয়ার সব গোষ্ঠীর মধ্যে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। পেডারসন বলেছেন, মোটামুটি ভাবে এইচটিএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে আশ্বস্তকর বিবৃতি দিতে দেখেছি, তবে আইন শৃঙ্খলা সম্পর্কিত চলমান সমস্যাগুলোর কথাও উল্লেখ করেন তিনি। পরিস্থিতি যে বেগে পরিবর্তন হচ্ছে তাতে করে আগে থেকেই সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে অনুমান করা কঠিন, তবে বিবিসির সঙ্গে কথা বলে কয়েকজন বিশ্লেষক দেশটির ভবিষ্যতের সম্ভাব্য 3টি দৃশ্যপট তুলে ধরেছেন। ঐক্যবদ্ধ সিরিয়া, এইচটিএস এর স্বৈরাচারী ও একক নিয়ন্ত্রণ, সর্বাত্মক গৃহযুদ্ধ, বিদেশি শক্তির ভারসাম্য। বিশ্লেষকরা বলছেন, এই 3টি সম্ভাব্য পরিণতি বিদেশি শক্তির কার্যক্রমের উপরও নির্ভর করবে। আসাদ দীর্ঘ সময় ধরে ইরান এবং রাশিয়ার সমর্থনের উপর নির্ভর করেছেন। অন্যদিকে তুরস্ক, পশ্চিমা দেশ আর উপসাগরীয় রাষ্ট্রগুলো বিভিন্ন বিরোধী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে।
এইচটিএস এর সঙ্গে যোগাযোগের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের ক্ষমতাচ্যুতকে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই তথ্য জানিয়েছেন খবর বিবিসি। বিবিসি বলছে এইচটিএস এর সঙ্গে যোগাযোগের তথ্য প্রথমবারের মতো স্বীকার করল যুক্তরাষ্ট্র, কেননা এখনো যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকায় আছে এইচটিএস। সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে জর্ডানে আরব দেশের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন ব্লিংকেন। এরপরেই তিনি এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগের কথা জানান। জর্ডানে সাংবাদিকদের ব্লিংকেন বলেছেন, আমরা এইচটিএস এবং অন্যান্য পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি, তবে কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে সে সম্পর্কে নতুন কিছু জানাননি তিনি। ব্লিংকেন আরো বলেন, জর্ডানের আকাবায় অনুষ্ঠিত সংলাপে দামেস্কে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বমূলক সরকারের প্রয়োজনীয়তার বিষয়ে সবাই একমত হয়েছে। বৈঠক প্রসঙ্গে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক শক্তিগুলো সিরিয়ায় আর বিশৃঙ্খলা দেখতে চায় না। এছাড়া জর্ডানে বৈঠকে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন। ফ্রান্সে অভিবাসী শিবিরে বন্দুক হামলায় নিহত 5। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় শহর ডানকার্কের কাছে এক অভিবাসী শিবির ও তার আশপাশের গুলিতে অন্তত 5 জন নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় বিকাল 5টায় বন্দুকধারী বলে দাবি করা 22 বছর বয়সী একজন ব্যক্তি নিজেকে নিকটবর্তী ঘাইভেল্ডে থানায় আত্মসমর্পণ করেন। অভিযুক্ত অপরাধী পুলিশকে বলেছে তিনি গুলি চালিয়ে ফরাসি শহর ওয়ার্ম হাইটে 29 বছর বয়সী একজন ব্যক্তিকে হত্যা করেন এবং পরবর্তীতে লুন প্লেস শরণার্থী শিবিরে অন্য 4 জনকে হত্যা করেন। খবরে বলা হয়েছে, ক্যাম্পের নিহত 4 জনের মধ্যে 2 জন নিরাপত্তা কর্মী এবং বাকি 2 জন সেখানকার বাসিন্দা। ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তির গাড়িতে আরো 3টি অস্ত্র খুঁজে পেয়েছে। বন্দুকধারীর ওয়ার্ম হাইট এবং লুন প্লেসে গুলি চালানোর উদ্দেশ্য কি ছিল তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট নয়। দাতব্য সংস্থা কেয়ার ফর ক্যালাইসের মতে, অভিবাসীরা কয়েক বছর ধরে এই এলাকায় ক্যাম্পে বসবাস করে আসছে। প্রধানত কুর্দি বা আফগান এবং ছোট বাচ্চা সহ অনেক পরিবার সেখানে রয়েছে। যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলাকে পাগলামি বললেন ট্রাম্প। মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে ঘটনাকে পাগলামি বললেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের হামলা চালানো পাগলামি ছাড়া আর কিছুই নয়। ধার করা অস্ত্র দিয়ে আরেকটি পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোই বোকামো। বিশ্বখ্যাত সাময়িকী টাইম ম্যাগাজিনের 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পর টাইমের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্পে কথা বলেন। টাইম ম্যাগাজিনে 2024 সালের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হওয়ার পরে সাক্ষাৎকার ছাপা হয়। ট্রাম্প বলেছেন, যা ঘটেছে বা এখনো ঘটছে তা পাগলামি। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা নিয়ে আমার ঘোর আপত্তি আছে। আমরা কেন এটা করছি? আমরা কেবল এই যুদ্ধে উস্কানি দিয়ে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে, এটা আর চলতে দেওয়া যায় না। ট্রাম্পের এই মন্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে তার সময়ে ইউক্রেন নিয়ে মার্কিন নীতিতে পরিবর্তন আসতে পারে, যদিও এই ইঙ্গিত তিনি আগে থেকেই দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি দিয়েছেন।